পুরনো প্রতিবেশীর সাথে এতদিন পর দেখা হওয়ায় সিদ্দিক সাহেব উচ্ছ্বাসিত কণ্ঠে বললেন, আরে রফিক ভাই না? আপনি কেমন আছেন ভাইজান? সিদ্দিক সাহেবকে চিনতে পেরে রফিক সাহেব ভ্রু কুঁচকে বললেন, এই তো ভালো আছি। আপনি কেমন আছেন? আর কি ওই এখনও মসজিদের ইমামতি করেই খান নাকি? সিদ্দিক সাহেব বললেন, আলহামদুলিল্লাহ জনাব, ভালো আছি। জি, মহান আল্লাহ তাআলা আমার দায়িত্বে ওই মসজিদের ইমামতি লিখে রেখেছেন। রফিক সাহেব মসজিদের ইমাম এবং মাদ্রাসার ছাত্রদের একদম পছন্দ করেন না। তিনি তার ছেলেকে নিয়ে আরও 10 বছর পূর্বেই পুরান ঢাকার ওই অঞ্চল থেকে গুলশানের অভিজাত এলাকায় এসে বাসা বেঁধেছেন। কারণ প্রতিবেশী হিসেবে সিদ্দিক সাহেবদের মতো মাদ্রাসার হুজুররা সেখানে ছিল। মাদ্রাসার হুজুর মসজিদের ইমাম মানেই তার কাছে হচ্ছে জঙ্গি। যাই হোক, দীর্ঘ 10 বছর পরে আজ এই রাস্তার ফুটপাতে আবার সেই সিদ্দিক সাহেবের সাথে দেখা। আচ্ছা, আপনার ছেলে সাদ্দাম কেমন আছে? মসজিদের ইমাম সাহেবের হাসি মাখা প্রশ্নটি শুনে সিদ্দিক সাহেব বললেন, সাদ্দাম এখন আমার সাথেই আছে। ও গ্যারেজ থেকে ওর গাড়ি বের করতে গিয়েছে। এখানে তো ওর জন্যই অপেক্ষা করছি। তা আপনার ছেলের কি খবর? তাকে কি ভালো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়েছেন, নাকি সেই জঙ্গি কারখানা মাদ্রাসায় পড়াচ্ছেন? কথাটা শুনে সিদ্দিক সাহেবের মনটা খুব খারাপ হয়ে গেল। তারপরও মুখে কৃত্রিম হাসি মেখে বললেন, আপনার ছেলে সাদ্দামের গাড়ি আছে? মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ছেলেকে তো মাদ্রাসায় ভর্তি করিয়েছিলাম জনাব। ওখান থেকে 5 বছর আগে সে কামিল পাশ করেছে। এছাড়াও সে কোরআনে হাফেজ হয়েছে। রফিক সাহেব এবার একটু অবজ্ঞাসূচক দৃষ্টিতে তাকিয়ে বললেন, ও, আপনার ছেলে তাহলে ভার্সিটি পড়তে পারেনি? উচ্চশিক্ষা দেননি তাহলে ছেলেকে? হাফেজ আর মোল্লা বানিয়ে কি হবে? কুলখানি, কোরআন খতম আর মানুষের মিলাদ মাহফিল ছাড়া তো আর কোনো উপার্জন নেই। আমার ছেলে সাদ্দাম তো নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে সিএসসি পড়েছে। এখন সে মস্ত বড় একটি আইটি ফার্ম পরিচালনা করছে। কথার এই পর্যায়ে সিদ্দিক সাহেবের ছেলের আগমন ঘটে। রফিক সাহেবকে দেখেই সে সালাম দিয়ে জিজ্ঞেস করে, চাচা যান, কতদিন পর আপনাকে দেখলাম, কেমন আছেন আপনি? রফিক সাহেব বেশ অবজ্ঞার সাথে উত্তরে দেন, এই তো ভালো আছি। এরপর ইমাম সাহেবের ছেলে ইমাম সাহেবের দিকে তাকিয়ে বলেন, আব্বাজান, আপনিই চাচাজানের সাথে কথা শেষ করে আসুন। আমি একটা রিক্সা নিয়ে আপনার জন্য রাস্তার ওপারে অপেক্ষা করছি। আপনি কথা শেষ করে আসুন। এই বলে সে পুনরায় সালাম দিয়ে সেখান থেকে চলে যায়। রফিক সাহেবের একটু আগে করা অবজ্ঞাসূচক বক্তব্যে বিন্দুমাত্র বিচলিত না হয়ে সিদ্দিক সাহেব বেশ গর্বের সাথে এবার বলেন, কি যেন বলছিলেন রফিক ভাই? ও, ভার্সিটির কথা, তাই না? জি, আসলে আমার ছেলে ভার্সিটিতে পড়েনি। আমার ইচ্ছা ছিল আমার ছেলেটি কোরআনে হাফেজ হোক, সেটা সে হয়েছে। এরপর আমার আর কোনো চাহিদা ছিল না তাকে ঘিরে। তবুও সব দিক বিবেচনা করে আমি ওকে ভার্সিটিতে পড়ার জন্য বলেছিলাম, কিন্তু ওকে রাজি করাতে পারিনি। আসলে মা মরা ছেলে তো, জানে বাবার একা থাকতে, একা সব কাজ করতে অনেক কষ্ট হবে। আর কাজের লোক রাখার বা সাধ্য আছে কি আমার? সব মিলিয়ে ওর আর ভার্সিটি পড়া হয়নি। তবে ও একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে আমাদের এলাকায়। ওখানে হতদরিদ্র শিশুদের বিনামূল্যে কোরআন শিখায় আমার ছেলে। রফিক সাহেব এবার বেশ তাচ্ছিল্যের সাথে বললেন, আপনার ছেলে কোরআন খতম, কুলখানি এবং মিলাদ মাহফিল ব্যতীত আর কোনো কিছুই করতে পারবে না। পুরনো ঢাকার ওই ছোট্ট বাসাতেই থাকেন তাহলে? সাদ্দাম তো গুলশানে ফ্ল্যাট কিনেছে, এখন ওখানেই থাকি আমরা। জবাবে সিদ্দিক সাহেব বললেন, বাহ, সাদ্দাম তো দেখছি জীবনে বেশ উন্নতি করেছে। ওর সাফল্যের গল্পগুলো শুনতে সত্যি বেশ ভালো লাগছে। কথার এই পর্যায়ে গাড়ি নিয়ে হাজির হয় সাদ্দাম সাহেব। সিদ্দিক সাহেব ভালো মন্দ জিজ্ঞেস করতে যাবেন, এর মাঝেই সাদ্দাম তার বাবার উদ্দেশ্যে একটা চিৎকার দিয়ে বলে, তোমাকে তো বলেছিলাম শপিং এর ব্যাগগুলো নিয়ে আমার পিছু পিছু গ্যারেজে আসতে। এখানে দাঁড়িয়ে কি নাটক করছো তুমি? রফিক সাহেব নিচু স্বরে বললেন, মানে তোর সিদ্দিক আঙ্কেলের সাথে অনেকদিন পর দেখা হলো তো, একটু ভালো মন্দ গল্প করছিলাম। ওই যে মসজিদের ইমাম সিদ্দিক সাহেব, ভুলে গেছিস বাবা? সাদ্দাম এবার যেন আরও রেগে গেল। সিদ্দিক সাহেবের দিকে একবারের জন্য না তাকিয়ে সে বলল, রাখো তোমার গল্প, এটা কি গল্প করার জায়গা নাকি? তুমি জানো তুমি আমার কতটা সময় নষ্ট করেছো? এসব নাটক বন্ধ করে এবার দয়া করে গাড়িতে এসো আর আমাকে উদ্ধার করো। আজকে আমার বোর্ড মিটিং আছে। এ বলে ছেলে দ্রুত গাড়ির দিকে এগিয়ে যায়। এতক্ষণ ধরে সিদ্দিক সাহেবের কাছে যে ছেলের নামে এত প্রশংসা আর গাল গল্প করছিলেন, সে ছেলেই তাকে রাস্তার মাঝে সকলের সামনে ফেলে এভাবে উঁচু স্বরে কথা বলল, অপমান করল। লজ্জায় মুখ তুলে তাকাতে পারছিলেন না রফিক সাহেব। মাথাটা নিচু করে গাড়িতে যাওয়ার আগে রফিক সাহেবকে বললেন, আসলে ছেলেটা অনেক চাপের মধ্যে থাকে তো, তাই মন মেজাজ ভালো থাকে না। রফিক সাহেব হাসি মুখে বললেন, জি ভাইজান, আপনার মতো অত উন্নত প্রাডো গাড়িতে মাথা নিচু করে যাওয়ার সুযোগ আমার না হলেও ছেলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাথা উঁচু করে রিকশাতে যাওয়ার তৌফিক আমার হয়। কথাটি শুনে মাথা নিচু করে ছেলের আলিশান গাড়িতে উঠে তিনি চলে গেলেন। সাদ্দামের মস্ত বড় গাড়িটা সামনে থেকে চলে যেতেই পেছনে থাকা রিকশায় সিদ্দিক সাহেবের ছেলেকে দেখা গেল।
বাবার জন্য অপেক্ষা করছে ছেলেটা। সিদ্দিক সাহেব মনে মনে আল্লাহর কাছে সবকিছুর জন্য সন্তুষ্টি প্রকাশ করে বললেন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আসলে আমরা সবাই এমন কাউকে না কাউকে চিনি যে কিনা ক্রমাগত একজনের জীবনের সাথে আরেকজনের জীবনে তুলনা করে। এমন অনেক প্রতিবেশী রয়েছে, পাশের বাসার আন্টি রয়েছে বা আঙ্কেল রয়েছে, যারা নানানভাবে প্রমাণ করতে চায় যে তাদের জীবনমান আপনার চেয়ে উন্নত। জীবন যেন তাদের কাছে ক্রিকেট খেলার রানের মতো। তারা সবসময় ভাবে যে ধনী তার রান বেশি হবে আর যে গরিব তার রান কম হবে। তারা ভাবে যেহেতু তারা একটি ভালো ভার্সিটিতে পড়ালেখা করেছে তার মানে তারা আপনার চেয়ে বেশি বুদ্ধিমান। তারা ভাবে যেহেতু তাদের আপনার চেয়ে বেশি টাকা আছে তার মানে তারা আপনার চেয়ে বেশি ভালো আছে। তারা ভাবে যেহেতু তারা আপনার চেয়ে একটা বড় বাড়িতে থাকছে তার মানে তাদের জীবনে আপনার চেয়ে বেশি সুখ রয়েছে। কিন্তু এই অন্ধত্বের গহ্বরে বসবাস করা মানুষগুলো কোনো দিনই বুঝতে পারে না যে জীবনের সুখ নেওয়ার মাঝে না, দেওয়ার মাঝে। যে ছেলেটা ভার্সিটিতে পড়তে পারেনি সে হয়তো জীবনের অভিজ্ঞতা থেকে আরো বেশি কিছু শিখেছে। যে লোকটার লাখ লাখ টাকা নেই সে হয়তো মসজিদে কোটিপতিদের চেয়েও বেশি দান করছে। যার মস্ত বড় বাড়ি নেই তার ঘরে হয়তো শততালার মালিকের চেয়েও বেশি সুখ রয়েছে। তাই সব সময় মনে রাখবেন, সফলতা কখনো সুখ বয়ে আনে না, তবে সুখ সবসময় সফলতা বয়ে আনে। মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর পথ দেখাচ্ছি। আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন।